দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। আমরা কথা বলি আমেরিকার রাজনীতি, অর্থনৈতিক নানা বিষয় নিয়ে। তবে গত কয়েকদিন ধরেই বাংলাদেশের রাজনৈতিক অবস্থা আমাদের এই আলোচনায় বড় একটা অংশ জুড়ে ঠাঁই পায়। কারণ বাংলাদেশে পরিবর্তিত যে রাজনৈতিক পরিস্থিতি, প্রতিদিনই সেখানে নতুন কিছু ঘটছে, নতুন কোনো পরিবর্তন হচ্ছে, সংস্কার হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্ব নিয়ে আছেন, একটা আন্দোলনের পরবর্তীতে তারা দায়িত্ব নিয়েছেন, তাদের নানাবিধ কার্যকলাপও আমাদের এই আলোচনায় ঠাঁই পায় এবং একই সাথে আমেরিকার রাজনীতির বিষয়গুলো তো রয়েছেই। আমরা সেসব বিষয় নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন মনমাউথ ইউনিভার্সিটির স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের ডিন এবং একই সাথে আমেরিকান ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর এবং একই সাথে যুক্ত হচ্ছেন দ্য ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার ডক্টর মোহাম্মদ নাকিবুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। ধন্যবাদ। জি, আমরা যে বিষয়গুলো নিয়ে শুরু করতে চাই তার মধ্যে শুরুতেই আমেরিকার রাজনীতির বিষয়টি আমরা শুরুতে রাখছি এই কারণে যে খুব বেশি দেরি কিন্তু আর নেই নির্বাচনের। একেবারে কাউন্টডাউন শুরু হয়ে গেছে এবং সেখানে নানা পট পরিবর্তন ঘটছে, প্রতিদিনই নতুন কোনো না কোনো আপডেট আসছে। আমরা উল্লেখযোগ্য একটা খবরে দেখলাম যে রিপাবলিকান সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং 200 রিপাবলিকান কর্মকর্তা তারা কামালা হ্যারিসকে সমর্থন জানাচ্ছেন। আবার অন্যদিকে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে পরিচিত থাকলো রবার্ট এফ কেনেডি জুনিয়র, তিনি এবং তার সাথে নতুন করে যুক্ত হয়েছেন সাবেক ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেটিভ তুলসী গ্যাবার্ট, তারা ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন। এই যে সমর্থন, পাল্টা সমর্থন, এটা কি খুব স্বাভাবিক ঘটনা? প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর, আপনাকে দিয়ে শুরু করতে চাই, নাকি এটা আসলেই কোনো রকম ইফেক্ট রাখবে? অর্থাৎ এই যে জর্জ ডব্লিউ বুশদের কামালা হ্যারিসকে সমর্থন, রবার্ট এফ কেনেডি জুনিয়রের ট্রাম্পকে সমর্থন, এগুলো কি আসলে নির্বাচনের ভোটারদেরকে খুব বেশি প্রভাবিত করবে নাকি যা ছিল তেমনটাই থাকবে? ধন্যবাদ হাসান জুয়েল। শুভেচ্ছা আমার কো-প্যানেলিস্ট ডক্টর নকিবুর রহমান। আসলে দেখুন, যে থার্ড পার্টি ক্যান্ডিডেট এদেশে কিন্তু এর থেকে বড় বড় কতগুলো গ্রিন পার্টি আছে এবং লিবার্টেরিয়ান পার্টি, এরাও কিন্তু অনেক সময় কিন্তু আপনার প্রার্থী দিয়েছেন। কিন্তু এই দুইজনের কথা যা বলা হচ্ছে, তুলসী গাবার্ড অ্যান্ড কেনেডি, রবার্ট কেনেডি, এরা দুইজন দেখুন দুইজনেই হচ্ছে ডেমোক্রেটিক পার্টির, not from those like independent parties, like other two parties, other than Democratic and Republican parties. আপনি দেখুন তাদের ক্যান্ডিডেটও কোনো সময় কিন্তু তেমন কিছু সুবিধা করতে পারেন। কথাটা হচ্ছে এবার ইলেকশনটা হচ্ছে, যেহেতু আমরা জানি ইজ গোয়িং টু বি ভেরি টাইট অ্যান্ড টু ক্লোজ ইলেকশন, নির্বাচনটা খুবই হাড্ডাহাড্ডি এবং কাছাকাছি হবে যেমন হচ্ছে, সুতরাং ইচ অ্যান্ড এভরি ভোট ম্যাটার। কিন্তু আমি তার একটু বলতে চাই, আপনি দেখুন এই দুইজন, তুলসী গাব্বার্ড, she was in the progressive caucus. আমি তাদের যে পলিটিক্যাল আইডিওলজি এবং হোয়াট কাইন্ড অফ পলিটিশিয়ান অ্যান্ড লিডার সেটা একটু বলতে চাচ্ছি আর কি। এবং কেনেডি পরিবার আমরা জানি বরাবরই কিন্তু ডেমোক্রেটিক পার্টি একটা বিরাট, এবং কেনেডি পরিবারই কিন্তু অনেকটা কিন্তু বলতে গেলে তাকে কিন্তু গিভ আপ করেছে এবং তারা স্ট্রংলি কিন্তু স্টেটমেন্ট দিয়েছে, ফ্যামিলি মেম্বার সাইন বাই এভরিওয়ান। সো তারা প্রগ্রেসিভ ক্যান্ডিডেট হয়ে তারা যেতে পারে হয়তো, যদি দে ডু নট like the candidate selected by Democratic Party, they can go to other parties. But being a progressive throughout their career, political career, I mean, I don't get it how they go to a person who is conservative. Among is against all reproductive rights, democracy, freedom, all kinds of things আমরা যেগুলো শুনছি আর কি। তো এটা হচ্ছে তাদের হিপোক্রেটিক একটা আইডিওলজি। এতে করে কিন্তু আমি খুব একটা না, আমার মনে হয় জনগণ, ইন্ডিপেন্ডেন্ট ভোটার্স এবং পিপল দোজ আর গোয়িং টু বি কাইন্ড অফ লাইক দ্য রিপাবলিকান পার্টিতে যারা লিবারেল আছেন এবং ডেমোক্রেটিক পার্টিতে যারা কনজারভেটিভ আছেন, এই ভোটগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই ইলেকশনে আর কি। আমার মনে হয় এদের চরিত্র নিয়ে কথা তুলবে। সুতরাং তাদের যে পলিটিক্যাল আইডিওলজি, যে ডিগবাজি এবং যে ফ্লিপ ফ্লপ, এইটার জন্যই আমার মনে হচ্ছে না তাদের যে সমর্থন ডোনাল্ড ট্রাম্পের প্রতি, I don't think it's going to affect Kamala Harris that much. But again আমি বলছি যে ইলেকশনটা আসলে ভালো হতো যদি এই ধরনের তারা যদি একটা না করতো। এবং আমি অবাক হয়ে যাই তুলসী গাব্বার্ড পার্টিকুলারলি,
She is a veteran, এবং I never thought that a progressive caucus person can go to a 180-degree, almost, the turnaround. So that's something weird to me. আমি যেমন দেখছি অবজারভার হিসেবে, আমি মনে করি যে দেশের মানুষ, কনসাস পিপল, দে আর অলসো লুকিং অ্যাট ইট। লুক, who are these people? Why am I আপনি বলছিলেন যে প্রতিটি ভোটই এখানে ম্যাটার করে। আমরা যেটা জানি যে এখন পর্যন্ত যে জরিপগুলো হচ্ছে সেখানে কিন্তু ট্রাম্প এবং কামালা হ্যারিস খুব বেশি ভোটের পার্থক্য নয়, 3 ভাগ 4 ভাগ পর্যন্ত এখন পর্যন্ত পার্থক্য আছে। আবার রবার্ট এফ কেনেডি জুনিয়র, তিনি ট্রাম্পকে এন্ডোর্স করার আগ পর্যন্ত যে জরিপ ছিল সেখানে তার প্রায় 4.7% ভোট ছিল। এখন নতুন করে জরিপ হলে বোঝা যাবে তিনি ট্রাম্পকে সমর্থন দেওয়ার পরেও তার সমর্থন কতটা আছে। আপনার কাছে কি মনে হয় এই যে 4.7% ভোট, সেগুলো কি ট্রাম্পের দিকে শিফট করতে পারে, নাকি এখন নতুন করে তার সমর্থকরাই ভাববে তিনি দল বদলের পরে তাকে আদৌ তারা সাথে থাকবেন কিনা? এক্স্যাক্টলি, দ্যাটস হোয়াট আই হিন্টেড, লাইক তার যে আইডিওলজি বা তার যে পলিটিশিয়ানদের পার্টি, তার পার্সোনাল প্ল্যাটফর্ম, যেটা মানুষ এক্ষেত্রে এখন প্রশ্ন করবে, এইটাই হয়ে যাবে তার জন্য, কিন্তু তার এগেইনস্টে যাবে। ওয়েল, we don't see him, what he's endorsing and supporting. What he had been, সে সবসময় যেটা অ্যাডভোকেসি করেছে, যে সবসময় যে প্রচারণা করেছে, তার পার্সোনাল প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরেছে, এখন সে ট্রাম্পের দিকে যাচ্ছে, ট্রানজিশন টিমে তাকে রাখা হবে, সেম ফর দ্য তুলসী গাবার্ড। তো তার 4% আমার মনে হচ্ছে is going to be totally, different, so I don't think he's going to be able to hold on that 4% and to bring it for the person candidate he's supporting. So আমি মনে করি না তার the same for the Tulsi Gabbard. Tulsi Gabbard even, way behind than, the Robert Kennedy. জি, নিঃসন্দেহে এটি নিয়ে নতুন করে জরিপগুলো করবে, অর্থাৎ তিনি ট্রাম্পকে এন্ডোর্স করার পর, তারা দুজনেই এন্ডোর্স করার পর তাদের সমর্থন আসলে কতটা আছে, নতুন হয়তো কোনো জরিপ হলে আমরা সেই তথ্যটাও এই ডেমোক্রেসি অনুষ্ঠানে নিঃসন্দেহে আপনাদের সাথে আলোচনা করবো। আমি একটু ডক্টর মোহাম্মদ নাকিবুর রহমান আপনার কাছে যেতে চাই। সেটি হলো যে যেটি প্রফেসর গোলাম মাতবর বলছিলেন যে তাদের দুজনকে ট্রাম্পের যে ক্যাম্পেইন, তারা বলছে যে তারা ট্রানজিশন টিমে রেখেছে। এটা কি, এবং আগে থেকে কিন্তু ট্রাম্প বলছিল যে যদি রবার্ট কেনেডি আসে তাহলে তাকে অ্যাডমিনিস্ট্রেশনে একটা পজিশন দেওয়া হবে, কেউ কেউ বলছে তার হেলথ সেক্টরটা দেখার দায়িত্ব দেওয়া হবে এই রবার্ট এফ কেনেডি জুনিয়রকে। এই যে তিনি আদর্শ পরিবর্তন করে ট্রাম্পের মতো একজন লোকের কাছে গেলেন, এটা কি শুধুমাত্র লেনদেনই এখানে কাজ করছে বলে মনে করেন, নাকি এখানে অন্য কোনো হিসেব আছে, ডেমোক্রেটিকদের উপর রাগ, ক্ষোভ, নানা ধরনের বিদ্বেষ আছে, সেসব কারণে তিনি শেষ পর্যন্ত ট্রাম্পকে গিয়ে সমর্থন করতে বাধ্য হলেন? জি, ধন্যবাদ হাসান জুয়েল ভাই। আমি আমার কো প্যানেলিস্ট গোলাম মাতবর ভাইয়ের সাথে মোটামুটি একমত পোষণ করে আমি শুরু করছি। দেখেন, এখানে আপনারা যেভাবে আদর্শ পরিবর্তন দেখছেন, আমি কিন্তু এই দুজনের থেকে খুব বেশি আদর্শ পরিবর্তন দেখছি না। আমরা যদি রবার্ট এফ কেনেডি জুনিয়রের ক্যাম্পেইনটা দেখি, যদিও তিনি ডেমোক্রেটিক প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ছিলেন কোনো এক সময় অতীতে, কিন্তু তিনি কিন্তু একজন এভিড ভ্যাকসিন ডিনায়াল এবং কনস্পিরেসি থিওরিস্ট, যেটা ট্রাম্পের যে বেইসটা, এই বেইসের সাথে কিন্তু তার এই আদর্শটা একেবারে অনেক জায়গায় মিলে যায়। এ কারণে অনেকেই বলছে যে আরএফকে যখন তার ক্যাম্পেইন স্থগিত করলেন, এটা ডোনাল্ড ট্রাম্পের জন্য সুবিধা হবে, কারণ সেই সেম বেসটাকে আরএফকে কিন্তু অ্যাপিজ করতেন না, আকর্ষণ করতেন। সেদিক থেকে যদি দেখা যায় তাহলে পরে ডেফিনেটলি ট্রাম্প ক্যাম্পেইন কিছুটা উপকৃত হয়েছে, যে অ্যাটলিস্ট কিছু সমর্থক, যেটা ট্রাম্প এবং আরএফ কেনেডির মধ্যে, জুনিয়রের মধ্যে ডিভাইডেড হতো, সেটা ডিভাইডেড হবে না। কিন্তু আমরা যদি আরেকটু এটাকে আরেকটু আমরা খুব কাছ থেকে দেখার চেষ্টা করি, ক্লোজ থেকে দেখার চেষ্টা করি, সেটা হলো যে এই যে 4% কিংবা 4%-এর বেশি সমর্থন আরএফকে জুনিয়রের জন্য আছে, এটার একটা বড় অংশ কিন্তু আপনি দেখবেন যে আইডিওলজিক্যাল কারণে আরএফকে সমর্থন করছেন, এটা কিন্তু না। এদের একটা বড় অংশ ছিল যারা দুই পার্টির প্রতি সংক্ষুব্ধ এবং তারা একটা থার্ড পার্টি ক্যান্ডিডেটকে এন্ডোর্স করছেন। সুতরাং আরএফকে জুনিয়র কে তিনি ডোনাল্ড ট্রাম্পকে এন্ডোর্স করলেই সাথে সাথে তার 4% সমর্থকরা অটোমেটিক্যালি ট্রাম্পের দিকে চলে যাবে, বিষয়টা এরকম না। আরো একটা বিষয় এখানে বলে রাখা ভালো, যে এই 4%-এর মধ্যে
ব্যাটল গ্রাউন্ড স্টেট গুলাতে কতটুকু ম্যাটার করে এটা কিন্তু বিশাল একটা বিষয়, কারণ আমেরিকাতে প্রেসিডেন্সিয়াল ইলেকশন বয়েলস ডাউন টু ফিউ স্টেটস। এবং আমি যতটুকু সার্ভে গুলা দেখেছি যে ব্যাটল গ্রাউন্ড স্টেট গুলা স্পেশালি মিশিগান, পেনসিলভেনিয়া, তারপরে আপনার ওহায়োতেও, যদি ওহাও এখন মোটামুটি রেড, জর্জিয়া, অ্যারিজোনা, এই জায়গাগুলোতে আরএফকে এর খুব বেশি সমর্থন ছিল না। আরএফকে জুনিয়রের সবচেয়ে বেশি সমর্থন ছিল হলো সিলিকন ভ্যালি এরিয়াতে, ক্যালিফোর্নিয়াতে। এবং ক্যালিফোর্নিয়াতে তার এই সমর্থকরা সবাই যে অটোমেটিক্যালি ট্রাম্পের সমর্থক এটা না, এবং হলেও ক্যালিফোর্নিয়াতে ডেমোক্রেটদের যে ব্যবধানটা ডোনাল্ড ট্রাম্পের সাথে, এটাতে খুব বেশি ইলেকশনে ম্যাটার করবে না। সুতরাং আমার মনে হয় যে এই তার এন্ডোর্সমেন্টটা ডোনাল্ড ট্রাম্পকে অল্প একটু সুবিধা দেবে, কিন্তু সত্যিকার অর্থে ব্যাটল গ্রাউন্ড স্টেট গুলোতে কোনো সুবিধা দেবে। দ্বিতীয় বিষয় হলো যে আমরা যদি তুলসী গ্যাবার্টের কথা বলি, আহমদ ভাই ভালোভাবে বলেছেন যে তিনি একজন প্রোগ্রেসিভ কংগ্রেসম্যান ছিলেন, হাওয়াই থেকে নির্বাচিত প্রথম হিন্দু কংগ্রেসম্যান। কিন্তু আমরা যদি তুলসী গ্যাবার্টের ট্র্যাক রেকর্ড দেখি যে তিনি তার যে বিলগুলা তিনি স্পন্সর করেছেন এবং যে কাজগুলা তিনি করেছেন, এর প্রত্যেকটাই হলো রিপাবলিকান আইডিওলজির সাথে, শুধু রিপাবলিকান আইডিওলজি না, এক্সট্রিম রাইট উইং রিপাবলিকানদের কাজকে সহায়তা করা এবং তাদের হয়ে কাজ করা, এবং প্রেসিডেন্ট বারাক ওবামাকে একটা অস্বস্তির মধ্যে কিন্তু তিনি সবসময় ফেলে দিয়েছিলেন। আপনাদের মনে আছে যে তুলসী গ্যাবার্ট কিন্তু সিরিয়ান বুচার যাকে বলা হয়, প্রেসিডেন্ট আসাদের সাথে, কিন্তু বাশার আল আসাদের সাথে ইন পার্সন গিয়ে দেখা করেছেন। একমাত্র আমেরিকান পলিটিশিয়ান যে এই গণহত্যাকারী বাশার আল আসাদের সাথে গিয়ে ইন পার্সন দেখা করেছেন। শুধু তাই না, প্রেসিডেন্ট মোদি যখন, প্রাইম মিনিস্টার মোদি যখন ইলেক্টেড হলেন, তখন প্রাইম মিনিস্টার মোদিকে তিনি যেভাবে প্রশংসা করেছেন, যেটা একেবারে হিন্দুত্ব বা আইডিওলজি এবং রাইট উইঙ্গার রিপাবলিকান পার্টির মধ্য থেকেও একেবারে যারা প্রান্তিক জায়গায় অবস্থান করে, তারা যেভাবে মোদির প্রশংসায় পঞ্চমুখ থাকতো, তুলসী গ্যাবার্ট কিন্তু তাদের হয়ে কাজ করেছেন। এবং তিনি বিভিন্ন সময়ে তার ইসলাম বিদ্বেষ বিভিন্ন জায়গায় প্রকাশ করেছেন। আমরা যদি আমেরিকান পলিটিক্সটা দেখি, যে আমেরিকাতে মুসলিম কমিউনিটির সবচেয়ে বড় বন্ধু কিন্তু প্রোগ্রেসিভরা, বার্নি স্যান্ডার্স থেকে শুরু করে এমনি গ্রাসরুট থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত মুসলিম ক্যান্ডিডেট যারাই রান করে, অলমোস্ট এদের 95% কিন্তু প্রোগ্রেসিভ ককাস থেকে রান করে। অথচ তুলসী গ্যাবার্টের এই মানে মুসলিম বিদ্বেষটা এত প্রকট ছিল, যেটা বিভিন্ন সময় ধরা পড়ে গিয়েছে। এবং সর্বশেষ যদি আমরা দেখি যে তিনি প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইন সাসপেন্ড করার পরে তিনি মেবি তার প্রাইমারিতে হেরে গিয়েছিলেন তার এলাকায়, তার হাওয়াই যে সিটে, কংগ্রেশনাল সিটে। এবং তারপরে তিনি কি করলেন, বর্তমান জব কি, তিনি হলো ফক্স নিউজের একজন অ্যাঙ্কর। সুতরাং মানে তুলসী গ্যাবার্টের ডেমোক্রেটিক পার্টির মধ্যে কোনো রকম তার ইনফ্লুয়েন্স নেই। তিনি একটা সময় প্রোগ্রেসিভ প্ল্যাটফর্ম ব্যবহার করে এটার অ্যাবিউজ করেছেন, যার ফলে প্রোগ্রেসিভ ফোকাস থেকেই হি ওয়াজ রিজেক্টেড। এবং শেষ পর্যন্ত তিনি গিয়ে রিপাবলিকান পার্টির যে মুখপাত্র ফক্স নিউজের অ্যাঙ্কর হয়েছেন। সুতরাং তিনি যে ডোনাল্ড ট্রাম্পকে এন্ডোর্স করবেন, এটাতে মানে অবাক হওয়ার কিছু নেই, এটাই হওয়ার কথা। এবং এর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প কোনো কিছু যোগও করলেন না, বিয়োগ। অর্থাৎ ডেমোক্রেটিকরা হয়তো কেউ কেউ বলছে গিয়েছে ভালো হয়েছে, অনেকটা এই ধরনের একটা বিষয় দাঁড়িয়ে যায়। আমি একটু প্রফেসর গোলাম মাদবর আপনার কাছে যেটি জানতে চাইবো, সেটা হলো যে ট্রাম্প এবং কামালার ডিবেট, যেটি নিয়ে একটু অনিশ্চয়তা ছিল গতকাল পর্যন্ত। আমরা জানতাম যে ট্রাম্প কোনো না কোনোভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু আজকের খবর হলো যে ট্রাম্প 10 সেপ্টেম্বর যে ফার্স্ট ডিবেটটা হবে দুজনের মধ্যে, সেখানে এগ্রি করেছেন। তিনি বলছিলেন, যদিও কন্ডিশন দিয়েছেন কিছু, তিনি বলছেন বাইডেনের সাথে যেভাবে হয়েছে, অর্থাৎ টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যেভাবে ছিল, কোনো দর্শক ছিল না, প্রশ্ন করার সুযোগ ছিল না, সেভাবেই হবে, তিনি রাজি হয়েছেন। এই যে ডিবেটটা, ট্রাম্প এড়িয়ে যাওয়ার চেষ্টা, শেষ পর্যন্ত রাজি হওয়া, এটাকে আপনি কিভাবে দেখছেন? কিংবা এই ডিবেটে আমরা তো বাইডেনকে দেখেছি তিনি অনেকটা উড়িয়ে দিয়েছেন, কামালা কতটা তাকে উড়াতে পারবেন? ধন্যবাদ। আমি একটু আগের প্রশ্ন একটু বলতে চাই যে দেখুন, আমরা তুলসী গ্যাবার্ট এন্ড রবার্ট এফ কেনেডি জুনিয়র সম্পর্কে আমরা যেটা বললাম ফ্রম দিয়ার সাইড, রিসিভিং সাইড থেকে একটু বলি
এটা তো তারা তো জয়েন করছে ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে। এই ট্রাম্পে কিন্তু বলেছিল যে রবার্ট এফ কেনেডি জুনিয়র সম্পর্কে দ্য মোস্ট লিবারাল লিউনেটিক্স এভার টু রান ফর অফিস ইন ইউনাইটেড স্টেটস। লিউনেটিক্স বলছে তাকে, লিবারাল উন্মাদ বলছে সবচেয়ে, এবং সেই কিন্তু এখন তার মৃত্যু হচ্ছে। এটা আসলে রাজনীতিতে তো ট্রাম্পের এখন যে রানিং মেট সেই তাকে Right. হিটলার বলেছিল, এখন তো Exactly, রানিং মেট সেটাই হয়েছে। বলেছিল। আমরা এবং এটাও দেখেছি যে কিছুটা 13 জুলাই যখন তার উপর হামলা হলো তার পরের দিনই তিনি কিন্তু রবার্ট এফ কেনেডিকে ফোন করেছিলেন, যেটি ফাঁস হয়েছিল। রাইট, সে কিন্তু এই তুলসী কাপার সম্পর্কে কিন্তু টাইম টু টাইম সে তো খারাপ কমেন্ট করতে কাউকে ইয়ে করে ছাড়েন না। সব সময়। তো আপনি দেখুন যে আপনার প্রশ্নে ব্যাক করি যে ডিবেট কিন্তু সে প্রথম থেকে কিন্তু বিশেষ করে কমলা হ্যারিসের সাথে বরাবরই কিন্তু সে অ্যাভয়েড করার চেষ্টা করছে, কারণ সে জানে দিস পারসন সে ইজ দ্য প্রসিকিউটর এবং শি নোজ how to work with the criminals, right? You know, though আমি বলছি না সরাসরি যে আমরা জানি একটা কেস অলরেডি কনভিক্টেড হয়েছে, এবং তার যে আপনার বিশেষ করে নমিনেশন নেওয়ার আগে যে তার স্পিচটা, that was really, I would say, iron fist kind of, you know, the lady, এবং সে প্রমাণ করেছে how presidential she is। আমার মনে হচ্ছে যে knowing all those things, তার ব্যাগেজ গুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু she is going to participate, এগুলো প্রত্যেকটার পিছনে সে কিন্তু যাবে। It's not going to be like Joe Biden. Joe Biden also is a very good debater, but because of আমরা জানি যেটার জন্য সে আজকে রাইট তার এইজটা কিন্তু আমি জানি তার থেকে বহু এজেড পিপল আছে, কিন্তু আসলে আমরা তো বডি কেমিস্ট্রি এক একজনের এক এক ধরনের, he could not actually stand on it. So আমার মনে হচ্ছে যে কমলা হ্যারিসের সাথে বিশেষ করে তার যে ব্যাকগ্রাউন্ড, এবং she knows the stuff as vice president এবং as senator এবং as attorney general. So these are the things is a kind of fearful for President Trump. এবং আমার মনে হচ্ছে না সে কোনো কিছুতেই কমলা হ্যারিসকে কোনো দিক দিয়েই ডিবেটে খুব একটা বেশি ইয়ে করতে পারবে না, কারণ he has the baggages. যদি টু দা পয়েন্ট থাকে আর কি, মানে ট্রাম্প আসলে being a থাকে না। seasoned lawyer, being a successful lawyer, that is the most, you know, I think the fear for Donald Trump. So সে রুলস এর কথা বলছে, এটা বলছে সেটা বলছে, আলটিমেটলি এখন দেখেছে একটা কথা আছে আসলে রাজনীতিতে যে সেভিং দ্য ফেসেস। এখন তো তাকে তো সেভ করতে হবে তার ফেসকে, এবং তার পার্টির লোকজনকে দেখাতে হবে ওয়েল I can debate with her, I can do that. So আমার মনে হচ্ছে যে এই জন্য সে আলটিমেটলি কিন্তু রাজি হচ্ছে যে আসলে যাবে। তো এখানে স্বাভাবিকভাবে সে রুলস ফক্সের কথা বলে, সে সিএনএন কে তো আমরা জানি স্বাভাবিকভাবে সে সবসময় অ্যাভয়েড করে বলে যে সিএনএন হচ্ছে আসলে ডেমোক্রেটিক পার্টিরই হচ্ছে বিডিং ড্রাম, দিস এন্ড দ্যাট। সো I think, you know, all this thing, whatever, you know, he's going to say, eventually to save his face, yeah, that's what I think he's coming to the point. তার পার্টি প্ল্যাটফর্ম তো আসলে আমরা কোনো কিছু তেমন দেখি না, কারণ এগুলোই ম্যাটার হবে। বিগত 4 বছরে যখন সে প্রেসিডেন্ট ছিল, this is where actually she is going to harm. Like, what did you do? This was your party platform. You said you are going to build the wall, you are going to give the health plan. The problem with actually former President Donald Trump is all talking. No delivery. People want to see. People when suffering, you know, social safety net, people's education, people's now economic, দেখুন যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, কোভিড সিচুয়েশন, এখানে তো কোনো কিছুতেই কিন্তু সে কোনো কিছু আনতে পারবে না, যেখানে কিন্তু কমলা হ্যারিস এবং বাইডেন they have delivered the thing and they could show it. আমরা নিশ্চয়ই অপেক্ষা আছি যে আসলে ডিবেটটাতে কে কেমন পারফর্ম করেন, কারণ ট্রাম্প তো আসলে গ্রামার মেনে হাঁটেন না। তিনি টু দা পয়েন্ট থাকলে হয়তো ডিবেটটা ঠিক আছে, কিন্তু তিনি তার মতো করে বলতে শুরু করলে কি দাঁড়ায় বিষয়টা, যেটা বাইডেনের ক্ষেত্রে হচ্ছে। আমি একটু প্রফেসর ডক্টর মোহাম্মদ নাকিবুর রহমান আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে কামালা হ্যারিস যখন দায়িত্ব, মানে যখনই বাইডেন সরে গেছেন, কামালা হ্যারিস ফ্রন্ট লাইনে চলে এলেন, তারপর থেকে একটা সমালোচনা তার ব্যাপারে কিন্তু হচ্ছে যে এখন পর্যন্ত গত 1 মাসে তিনি একটা সিঙ্গেল ইন্টারভিউ দেননি, তিনি কারোর সাথে ইন্টারভিউতে বসেননি, কোনো সাংবাদিকের প্রশ্নের এখন পর্যন্ত মুখোমুখি হননি। যদিও তার ক্যাম্পেইন থেকে বলা হচ্ছে এই মাসের শেষের দিকে হয়তো তিনি সাংবাদিকদের, যারা বিশেষ করে তাকে কভার করছে, রেগুলার কভার করছে বিভিন্ন টেলিভিশন পত্রিকা থেকে, তাদের মুখোমুখি হবেন। এই যে সাংবাদিকদেরকে এড়িয়ে যাওয়া কামালা হ্যারিসের, এটা নিয়ে বিভিন্ন মহল থেকে কথা হচ্ছে, তারপর হ্যারিস কেন এড়িয়ে যাচ্ছেন বলে আপনার কাছে মনে হচ্ছে? জি, অনেক ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কেন এড়িয়ে যাচ্ছেন। আমরা যদি একটু ইন হিজ ডিফেন্স, আমরা যদি হার্ড ডিফেন্স আমরা যদি বলি, দেখেন একটা
আমেরিকার মতো একটা জায়গায় 50টা স্টেটে ইলেকশন রান করা, এটা কিন্তু খুব চারটিখানি কথা না। এবং এত কম সময়, মানে এত কম সময় রিসেন্টলি কোনো প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন না। টিম থেকে শুরু করে সবকিছু রেডি করে হিট দ্য গেম রানিং, এবং মেইনলি তখনো পর্যন্ত যদিও শি ওয়াজ দ্য প্রিজাম্পটিভ নমিনি, কিন্তু একেবারে সবকিছু কিন্তু কনফার্ম ছিল না। শি কুড হ্যাভ বিন চ্যালেঞ্জড অ্যাজ ওয়েল বাই সামবডি, কারণ এবারের কনভেনশনটা ইট কুড হ্যাভ বিন ইজিলি এ কন্টেস্টেড কনভেনশন। সো এই কারণে আমি জানি না এক্সাক্ট রিজনটা আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে টিমটাকে গুছানো এবং হিট দ্য গ্রাউন্ড রানিং, এই কারণে সম্ভবত তার সমস্ত ফোকাস ছিল ডিএনসি ন্যাশনাল কনভেনশন, এবং কনভেনশনের পরে হয়তো আশা করছি যে তিনি প্রেসের মুখোমুখি হবেন। এটা হতো যদি তার কোনো মানে বিতর্কিত কোনো বিষয় থাকে, কিংবা কোনো ব্যাগেজ, যেটা আমরা ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে দেখছি যে মামলার পর মামলা স্ক্যান্ডেল, এরকম কোনো কিছু কিন্তু এখনো পর্যন্ত কমলা হ্যারিসের ব্যাপারে আসে, এবং এগুলো সামনে আসলে হয়তো একটা কারণ তো যে তিনি প্রেসকে অ্যাভয়েড করছেন যাতে করে আরো বেশি বিতর্ক না আসে। বিষয়গুলো এরকম সম্ভবত তিনি ডিএনসি প্রস্তুতির জন্যই এটা অ্যাভয়েড করেছেন, কিন্তু এটা বেশি দিন অ্যাভয়েড করাটা তার ক্যাম্পেইনের জন্য ভালো হবে না, কিংবা এটা হয়তো তার কৌশলগত কোনো বিষয় হতে পারে। তার নিজস্ব কিছু কৌশল আছে বিষয়গুলোতে, হয়তো তিনি কোনো কৌশলগত কারণেই, একটা কারণ হতে পারে যেটি আপনি বলছেন যে তিনি একেবারে ফর্মালি ডিএনসি থেকে ঘোষণা পাওয়ার পরে তিনি ফর্মালি গিয়ে ফেস করবেন। আমরা হাতে খুব সময় পাবো না, বিরতির আগে ছোট্ট করে একটা উত্তর নেব প্রফেসর ডক্টর গোলাম মাদবর, তারপর আমরা একটি বিরতিতে যাব। সেটা হলো বাংলাদেশে একটা ভয়াবহ বন্যা হচ্ছে, বলা হচ্ছে স্মরণকালের মধ্যে এই ধরনের বন্যার মুখোমুখি খুব কম হয়েছে, প্রচুর মানুষ দুর্ভোগে ভুগছে। এই দুর্গতদেরকে ত্রাণ সহায়তা এবং এই পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকার, যারা নিজেরা হয়তো প্রস্তুত ছিল না এই পরিস্থিতির জন্য, তারা কতটা ভালো অর্থাৎ রাইট ওয়েতে তারা এটা ফেস করছে বলে আপনার কাছে মনে হয়, বিশেষ করে ত্রাণ, পুনর্বাসন এবং অন্যান্য বিষয়গুলোতে? এটার উত্তর নিয়ে একটা বিরতিতে যাবো ছোট্ট করে। ধন্যবাদ। আসলে দেখুন, বাংলাদেশে এখন আরো বেশি যেটা ভয়ঙ্কর যেটা শোনা যাচ্ছে যে ফারাক্কাবাদ ছেড়ে দিয়েছেন ইন্ডিয়া, এবং এটা আমরা জানি। আরো অন্যদিকে বিশেষ করে আমরা তো দেখেছি যে এটা আপনার ইস্টার্ন পার্ট, নর্থ ইস্টার্ন পার্ট অল দ্য ওয়ে ওয়েন্ট টু ফেনী, সাউথ ইস্টার্ন পর্যন্ত গিয়েছে, যে কুমিল্লা আমরা জানি, নোয়াখালী, ইভেন চিটংয়ের কাছাকাছিও গিয়েছেন। যে এইটা ছিল হচ্ছে প্রথম দিকে, যেটা হঠাৎ করে যেটা মনসুন হোক বা যেভাবে তাদের সুলিস গেট 57 জয়েন্ট রিভার যে বিটুইন বাংলাদেশ এবং ভারত যে আছে সেটা খুলে দেওয়া হোক, যেভাবে হোক আর কি, বা অতিবৃষ্টির জন্য হয়তো উপচে আসা যেভাবে হোক। এখন সবচেয়ে আমার কাছে যেটা অ্যালার্মিং মনে হচ্ছে সেটা হচ্ছে ফারাক্কাবাদ। ফারাক্কাবাদ ছেড়ে দেওয়া মানে আপনি দেখুন রাজশাহী অর্থাৎ বাংলাদেশে মিডল ওয়ে যেটা আসতে পারে, এটার জন্য কিন্তু আসলে সরকার এইভাবে কিন্তু প্রস্তুত ছিল না। আমরা জানি ডিজাস্টার ম্যানেজমেন্টে কিন্তু বাংলাদেশ ইজ এ চ্যাম্পিয়ন কান্ট্রি আফটার পেইং এ বিগ প্রাইস। মানে আপনি কল্প 200 বছরের ভিতরে বোধহয় আমি একবার হিসাবে দেখলাম 8 লাখ কতজন যেন মারা গিয়েছে, casualties just from different kinds of cyclone, flood, all kinds of disaster. But eventually Bangladesh turned around. Bangladesh came up with a wonderful model of disaster through cyclone preparedness program and DPP, disaster preparedness program of Bangladesh Red Crescent Society. আপনি জানেন এইগুলো কিন্তু সম্পূর্ণ এলাকার লোকাল জনগণকে মোবিলাইজ করে সম্পূর্ণ ভলান্টারি স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এই ম্যানেজমেন্ট গুলো করা হয়। সুতরাং এখানে এখন হঠাৎ করে যেটা এসেছে এটা কিন্তু একা কিন্তু রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে সম্ভব না, এখানে জনগণের এবং সরকারের। আমরা জানি তার উপর দেখুন আরো যে হঠাৎ করে এখন আমাদের হচ্ছে এমন একটা সরকার যে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, রেগুলার কিন্তু কন্টিনিউটি যে গভর্নমেন্ট থাকলে যেভাবে ডিজাস্টারটাকে সাথে হাতে রেসপন্ড করতে পারতো, এখন স্বাভাবিকভাবে এই নতুন জনগণ কিন্তু আমরা জানি সেট আপ আছেন, এগুলাকে মোবিলাইজ করতে হবে। এবং এট দ্য সেম টাইম আমার মনে হয় রিহ্যাবিলিটেশনের জন্য গভর্নমেন্টকে লং টার্ম, কারণ এখানে দেখুন ডিজাস্টার সবচেয়ে বড় ইস্যুটা হচ্ছে বিফোর দ্য ডিজাস্টার, ডিউরিং দ্য ডিজাস্টার, আফটার দ্য ডিজাস্টার, এই তিনটা সাইকেলে কিন্তু এটা হয় আপনার। সো বিফোর দ্য ডিজাস্টার এটা আকস্মিকভাবে হয়েছে, কিন্তু আমি জানি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, আমার পার্ট অফ অ্যাকচুয়ালি মাই পিএইচডি ডিজার্টেশন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, দে আর ভেরি ক্যাপেবল। And at the same time আমরা যে চেতনাটা এখন যেটা দেখলাম যে আমাদের যুব সমাজের
আপনি দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি বললো যে এটা অকল্পনীয় যে মানুষের যে কিভাবে সহযোগিতা, এবং বলা মানুষের হচ্ছিল যে সেখানে ত্রাণ রাখার জায়গা নেই, spirit ত্রাণ রাখার জন্য, রাখার এবং জায়গা অনেকে নেই। বলছে যে আমি ফিরিয়ে নিয়ে যাব। তো এই জিনিসগুলো কিন্তু কখনো ছিল না। তো এইটা একটা আমার মনে হয় এরা যদি ঠিক মতো মোবিলাইজ করে, এবং আমি দেখছি যে আমাদের আসলে মাই হ্যাটস অফ টু দিস ইয়াং জেনারেশন, দ্য ওয়ে দে আর কন্ট্রোলিং এভরিথিং। আমরা ছোটখাটো কোনো কিছু কিন্তু শুনছি না। আগে যেমন এরকম আমরা যখন এই রিলিফের জিনিস আসতো অনেক ধরনের ম্যাল প্র্যাকটিস আমরা শুনতাম, ফেভারিটিজম আমরা শুনতাম। তো আমি মনে করি যে বর্তমান যে সরকার, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, তাদেরকেও বোধহয় একটু লং টাইম একটু চিন্তা করতে হবে। ঠিক। At the same অর্থাৎ time, আমরা একটা বিরতিতে যাই, external আমাদের mobilization এই which চলছে। আলোচনাটা হয়তো এইভাবে আমরা সমাপনী টানতে পারি যে এখন ত্রাণ আছে, জনবল আছে, ম্যান পাওয়ার আছে, অর্থাৎ Right. স্বেচ্ছাসেবী হিসেবে শিক্ষার্থীরা এগিয়ে এসেছে। দরকার হলো সমন্বয়। সমন্বয় যদি করা যায় তাহলে আসলে এই দুর্যোগ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এখান থেকে। এবং একই সাথে দর্শক আপনাদের জানিয়ে রাখি যে TVN24 নিউজ নেটওয়ার্কের উদ্যোগেও আমরা কিন্তু একটা ফান্ড গঠন করেছি, যেটা বাংলাদেশের বন্যার্তদের সহায়তায় করা হয়েছে। এখন পর্যন্ত গত 5 দিনে প্রায় $6,500 আমরা সংগ্রহ করতে পেরেছি। এবং একই সাথে আমাদের টেলিভিশনের সার্বক্ষণিক এটা নিয়ে প্রচারণা চলছে, কিভাবে আপনি ত্রাণ পাঠাবেন। আমাদের টেলিভিশনের স্ক্রিনে চোখ রাখলেই আপনি সেটি পেয়ে যাবেন। আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশের বন্যা দুর্গতদের জন্য এগিয়ে আসুন। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরবো আবারও বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা নিয়ে। সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত আছেন মনমাউথ ইউনিভার্সিটির স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের ডিন প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর এবং দ্য ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার ডক্টর মোহাম্মদ নাকিবুর রহমান। আপনাদের দুইজনকে আবারও স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের ভিতরে অনেক কিছু ঘটছে। ডক্টর মোহাম্মদ নাকিবুর রহমান, আপনার কাছে জানতে চাই, 4 উপদেষ্টা দায়িত্ব বাড়লো, আরো নানা ধরনের ঘটনা, আনসাররা বিদ্রোহ করার চেষ্টা করলো, নানা ধরনের ঘটনা তো হচ্ছে। ভিতরের ঘটনা ভিতরকার মানুষজন সামাল দিচ্ছেন, কিন্তু বাইরে আমরা দেখছি ভারত খুব অ্যাক্টিভ আছে। ভারতের অ্যাক্টিভনেস এতটাই যে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যখন নরেন্দ্র মোদী আলাপ করছেন টেলিফোনে, সেখানে ইউক্রেনের বাইরে গিয়ে তিনি বাংলাদেশ প্রসঙ্গেও কথা বলছেন। এবং তিনি আবার সেটা তার সোশ্যাল মিডিয়ায় এক্স এর মাধ্যমে সেটা প্রকাশ করছেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে ইউক্রেন এবং বাংলাদেশ নিয়ে তিনি কথা বলেছেন। যদিও আমরা দেখেছি যে আমেরিকার যে স্টেট ডিপার্টমেন্ট তাদের বিবৃতিতে তারা ইউক্রেনের বিষয়টাই রেখেছে, বাংলাদেশের বিষয়টা রাখেনি। ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। ভারতের পানি এখন বাংলাদেশের জন্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। ভারত জো বাইডেনের সাথে আলাপ করছে। বাংলাদেশকে নিয়ে ভারতের এত আগ্রহ কেন? যখন আন্দোলন চলছিল তখন তো ভারত বলছিল, তাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলছিলেন যে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, এটা নিয়ে তারা মন্তব্য করতে চান না, স্টেট তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছিল। এখন তারা এত সোচ্চার কেন? জি হাসান ভাই, জুয়েল ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রশ্নের উত্তরটাও খুবই অবভিয়াস যে আমরা যদি একটু পিছনে যাই, আমরা অবশ্যই ভারত বাংলাদেশকে 1971 সালে স্বাধীনতা সংগ্রামে, স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সমর্থন দিয়েছেন। কিন্তু কেউ যদি মনে করে থাকে যে এই সমর্থনটা বন্ধুসুলভ সমর্থন ছিল, তাহলে গত 50 বছর, গত 54 বছরের ইতিহাস কিন্তু সেটা বলেন। ডেফিনেটলি ভারতের যে আচার আচরণ অন্যান্য প্রতিবেশীদের সাথে, নেপাল আমরা যদি দেখি, সিকিমকে ধরে মানে অন্তর্ভুক্তিকরণ, তারপরে শ্রীলঙ্কা, মালদ্বীপ, অন্যান্য দেশের সাথে ভারতের পররাষ্ট্রনীতি তার প্রতিবেশীদের সাথে বন্ধুসুলভ না, বরং অনেকটাই অগ্রাসী। এবং বাংলাদেশকে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে সমর্থন করা একেবারে নিঃস্বার্থভাবে বন্ধুসুলভ যে করেছে, এটা একেবারেই না। আমরা যদি ইতিহাস দেখি যে একেবারে শুরু থেকেই প্রথম বাংলাদেশের ইতিহাসে রাজবন্দী ছিলেন 9 নম্বর সেক্টর কমান্ডার মেজর আব্দুল জলিল। আমরা হয়তো এই বিষয়গুলো জানি, আমরা এই বিষয়গুলো মোটামুটি ইতিহাসের পাঠ যারা করেছেন তাদের ধারণা আছে। আমি একটু যেহেতু সময় কম পাবো সেই কারণে দুঃখিত আপনাকে থামানো। আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে, অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে ভারতের এত আগ্রহ কেন? আপনি বলছিলেন যে প্রতিবেশী সবগুলো দেশের সাথে তাদের সম্পর্ক খারাপ, কিন্তু তারা কাগজে কলমে বলছিল বাংলাদেশের সাথে খুবই ভালো সম্পর্ক। এত ভালো সম্পর্কের বন্ধুদের ব্যাপারে এত বেশি নাক গলানো কেন? জি, এটাই আমি ওখান থেকে যাচ্ছিলাম, যদিও সময়ের জন্য আপনাকে ধন্যবাদ। সো বেসিক্যালি আমরা যদি এই 52 বছরের কথাটা টেনে আনার উদ্দেশ্যটা এই কারণেই যে 52 বছরে
বাংলাদেশের জনগণ ভারতের থেকে শত্রুতা ছাড়া আর কিছু পায়নি, বন্ধুসুলভ কোনো আচরণ পায়নি। আমরা যদি বর্ডারে দেখি বিএসএফ পাখির মতো মানুষকে গুলি করে মেরেছে, ফেলানির ঘটনা আমরা জানি। তারপরে একেবারে ইনফিরিয়র প্রোডাক্ট গুলা বাংলাদেশের ডাম্প করা, তারপরে নদী সন্ত্রাসের মাধ্যমে ভারত সবসময় বাংলাদেশকে একটা ইনফিরিয়র দেশ হিসাবে, শোষণের হাতিয়ার হিসাবে এবং বাংলাদেশকে একটা স্যাটেলাইট স্টেট হিসাবে ভারত দেখেছে, যে ভারতের একটা ভেসেল স্টেট অনেকেই বলতো বাংলাদেশকে, যে বাংলাদেশের উপরে ভারতের যে আধিপত্য সেটার প্রকাশ দেখেছে। এবং এই এই নিয়ন্ত্রণটা করতে গিয়ে ভারত তাদের সমস্ত যেই মানে এগ বলা হয়, তাদের সমস্ত ডিম একটা বাস্কেটে রেখেছিল, সেটা হলো বাংলাদেশে আওয়ামী লীগের উপরে তারা সমস্ত ভরসা করেছিল। এবং এই আন্দোলনটা যে সফল হবে ভারতের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে কেউ এটা প্রেডিক্ট করেনি, যার কারণে তাদের সমস্ত ইনভেস্টমেন্ট বিগত 15 বছরে তারা শেখ হাসিনার সরকারের উপরে যেভাবে করেছিল সেটা একেবারে মানে 40 মিনিটের মধ্যে সেটা চলে গিয়েছে। এবং এই কারণে ভারত বাংলাদেশে আবার অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে প্রথম দিকে, এবং এটা অস্বীকার করার উপায় নেই যে এই বিপ্লবের পরে, এই আন্দোলন সফল হওয়ার পরে কিছু দুষ্কৃতিকারী হিন্দুদের ব্যবসা বাণিজ্য, মন্দিরে আক্রমণ করার চেষ্টা করেছে এবং কিছু কিছু জায়গায় সফল হয়েছে, যদিও বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ নিজেরা রাত জেগে পাহারা দিয়ে সেই মন্দির হামলাগুলা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলাগুলা প্রতিহত করেছে। কিন্তু তারপরও দু এক জায়গায় হয়ে গিয়েছে এবং এটা ঘটিয়েছে দুষ্কৃতিকারীরা। কারা ঘটেছে কনক্লুশনে যাওয়ার দরকার নেই। ডক্টর ইউনূস, মোহাম্মদ ইউনূস প্রতিজ্ঞা করেছেন যে তিনি তদন্ত করে যারা দোষী তাদেরকে শাস্তি দেবেন। কিন্তু আমরা যদি দেখি যে ভারতের পত্র পত্রিকায় এই বিষয়টাকে সেই ত্রিপুরার কিছু দুর্গে কিছু আপনার মন্দিরে আক্রমণের ভিডিও থেকে শুরু করে পুরানো ভিডিও গুলা, এআই জেনারেটেড ভিডিও নিয়ে আপনারা যদি দেখেন যে তুলসী গ্যাবার্ট অলসো ওয়াজ পার্ট অফ দ্যাট ক্যাম্পেইন। 2014 সালের দিকেও কিন্তু তিনি একটা বিল এনেছিলেন এরকম, যদিও সেটা কংগ্রেসে পাস হয়নি। সো এটা ভারতের একটা পুরানো টেকনিক। যে এবং খুবই মজার বিষয় হলো আপনি যেটা বলেছেন যে ভারত দাবি করছে যে বাংলাদেশ নিয়ে জো বাইডেনের সাথে কথা বলেছে, তো কিন্তু আমরা যে রিড আউটটা দেখেছি সেখানে কিন্তু এটার উল্লেখ নেই। তো এখানে দুইটা বিষয় হতে পারে, একটা হলো যে মোদী সত্য কথা বলছেন এবং এটা নতুন না, মোদী ইতিপূর্বেও অনেকবার ভুল ইনফরমেশন দুনিয়াকে দিয়েছেন, এবং আরেকটা বিষয় হতো হয়তো তারা এটা বলেছে কিন্তু হোয়াইট হাউস এটা আসলে এমন দ্বারা কূটনীতির গুলো বলে, হিসেবগুলো বলে যে তাদের কাছে যেটা গুরুত্বপূর্ণ ভারতের কাছে তারা সেটা প্রকাশ করেছে, আমেরিকার কাছে হয়তো বাংলাদেশের বিষয়টা, মোদির এই বিষয়টা গুরুত্বপূর্ণ নয়, তাই তারা সেটি প্রকাশ করেনি। প্রফেসর গোলাম এম মাদবর, আপনার কাছে জানতে চাই সেটা হলো যে যেটি বলছিলেন যে মোহাম্মদ নাকিবুর রহমান যে ভারত এটা আগেও করেছে, যদি আগে করে থাকে ভবিষ্যতেও মানে সামনের দিনগুলো তো করবে কিনা ছোট্ট করে আনসার নেবো। এবং একই সাথে আজকের একটা খবর আপনার মন্তব্য জানতে চাইবো, সেটা হলো নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ, তারা ডক্টর ইউনূসকে একটা চিঠি দিয়েছে যেখানে র্যাব এলিট ফোর্স সেটাকে বিলুপ্ত করার আহ্বান জানিয়েছে। আপনার কাছে কি মনে হয় যে র্যাবের মতো কিংবা বাংলাদেশে কোনো এলিট ফোর্সের দরকার আছে কিনা, কিংবা এটা বিলুপ্ত করা না সংস্কার, কোনটার পক্ষে আপনি? আসলে দেখুন, ডক্টর নকিবুর রহমান চমৎকারভাবে বলেছেন ওয়াই যে ইন্ডিয়া ইজ সো মাচ অন বাংলাদেশ, আই থিঙ্ক আমি একটু না বললে হয় না, আমি একটু অ্যাড করবো না সাথে। উনি বলেছেন যদিও আরেকটু ইকো করবো আমি, বাংলাদেশ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ, বিশেষ করে ভারতের জন্য, ইজ বিকজ অফ ইট স্ট্র্যাটেজিক লোকেশন, বিকজ অফ দ্য রিসোর্সেস, দ্য ব্লু ইকোনমি দ্যাট উই আর হিন্টিং, they are also looking at that, and also because of the market, the exploitative বা ম্যানিপুলেটিভ যে মার্কেটেই বলেন বাংলাদেশকে, এবং তাদের যে 26 লক্ষ 2.6 মিলিয়ন পিপল বাংলাদেশে কাজ করতে, দ্যাট ইজ অলসো ইনকাম ফর ইন্ডিয়া। এবং অলসো এই দেশে যদি আপনার সত্যিকার ডেমোক্রেসি না থাকে, দ্যাটস গোইং টু বি বিগ পেইন ফর অলসো ইন্ডিয়া। কিন্তু সমস্যাটা কোথায়, কেন তারা আসলে সাকসেসফুল হলো না? দেখুন, প্রত্যেকটা প্রতিবেশী দেশ এখন ইন্ডিয়ার সাথে কারো কিন্তু ভালো রিলেশনশিপ, একটাই কারণ তারা হচ্ছে সবসময় রিলেশনশিপটা করেছে মানুষের সাথে না, জনগণের সাথে না, তারা রিলেশনশিপটা করেছে। এই যে নরেন্দ্র মোদী আপনি দেখুন 2 টার্ম 3rd টার্মে গেল, রিলেশনশিপটা করতে তারা ওই দেশের যে দেশে গেছে পার্শ্ববর্তী দেশ, তাদের যে ডাইনেস্টি বলেন যেটাই বলেন তাদের সাথে সম্পর্কটা, মানুষের কল্যাণের কথা চিন্তা করা নেই। সো দ্যাট ইজ নট সাস্টেইনেবল।
দ্যাট ইজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট। এবং আমরা জানি যে এগুলো নিয়ে অনেকগুলো হিন্টস অলরেডি কিন্তু পত্রপত্রিকায় আসছে এবং বলছে যে সংকট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই বলেছিল যে friendship to all, malice to none. That should be the foreign policy of the country. And in fact, actually, he did not mean it. The way actually আমরা দেখেছি যে বিগত যে সরকারের যে সে কিন্তু কোনো সময় সার্বভৌমত্ব বেরিয়ে দিয়ে যে ফ্রেন্ডশিপ চায় নাই, কিন্তু বঙ্গবন্ধু নিজেই হতো আজকে এটা নিয়ে কিন্তু আশ্চর্য হতো আর কি। সো আপনি দেখুন যতগুলো আপনার ট্রেড বলেন $100 কোটি এখন বলা হচ্ছে বাংলাদেশ থেকে পেয়েছে। আমি বলবো এই যে পাওয়ার সাপ্লাইয়ের জন্য যে জেনারেটর যে ইয়েগুলো করছে আদানি গ্রুপ বা অন্যান্য ভারতের, এই এগ্রিমেন্ট গুলো দেখতে তলিয়ে দেখা উচিত, কারণ প্রত্যেকটাতে এগ্রিমেন্টটা কিন্তু বাংলাদেশের সবকটা প্রোটেক্ট হয়নি। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন তিনি বাংলাদেশ এবং ভারতের চুক্তিগুলো খতিয়ে দেখবেন। র্যাব প্রসঙ্গে এবং জনগণের সাথে কোনোদিন করে নাই। এটা কিন্তু ভারতের জনগণের জন্য বিপদ, এটা বাংলাদেশের জন্য। বাংলাদেশের জন্য ভারত হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্টনার এবং আমাদের সিমিলার কালচার ট্রেডিশন অনেক কিছু আমাদের সাথে আছে। সো হোয়াই দিস রিলেশনশিপ, ডক্টর নকিবুর রহমান বলেছে ইনফিরিয়র ভাবে কেন ট্রিট করবেন? পার্টনারশিপ ক্যান নট বি লাইক দ্য ভার্টিক্যাল, ইট শুড বি egalitarian, horizontal, right? বাট আমরা যখনই দেখি এগ্রিমেন্ট গুলো হয়েছে বিভিন্ন ধরনের যে আপনার যে ইকোনমিক প্রজেক্ট গুলো হয়, সেখানে দেখা যায় একটা অসম একটা হচ্ছে আপনার যে একটা সেটা এবং ভারসাম্য যদি না থাকে, এবং আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো আছে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, এই দেশগুলো হচ্ছে তারা অনেক ছোট তাদের তুলনায় এবং পাওয়ারের তুলনায় সবকিছু। সো whenever they need something, দেখা যায় যে এটা ইন্ডিয়ার দিকে বেশি, ইন্ডিয়া যা বলে করতে হয়, এবং ক্ষমতায় থাকার জন্য তাদের এই সাপোর্টটা দরকার পার্শ্ববর্তী দেশগুলো। কিন্তু এই সাম্প্রতিক সময় ইন্ডিয়ার ভারতের গণমাধ্যমগুলো বলছে যে তাদের পররাষ্ট্র নীতি নিয়ে এখন প্রশ্ন উঠছে, কারণ সব প্রতিবেশী দেশই তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। আমরা হয়তো এটা নিয়ে বিস্তারিত আরেকদিন আলাপ করবো। র্যাব প্রসঙ্গে আপনার বিলুপ্ত অথবা সংস্কার কোনটার পক্ষে আপনি সেটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, র্যাবের ব্যাপারে যে আপনি বলেছেন, আসলে এটা আমি দেখেছি, হিউম্যান রাইটস ওয়াচ এটা কিন্তু করেছেন, আরো অনেকগুলো কথা বলেছেন তারা, খুন গুম এগুলো সম্পর্কে বলেছেন। দেখুন আমাদের কোনো সময় কিন্তু রেপ বলে কিছু ছিল না। আজকে দেখুন ডিজিএফআই কে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আর্মি হচ্ছে আমাদের একটা সাংঘাতিক একটা মহৎ একটা ইনস্টিটিউশন, ডিজিএফআই তো তাদের, তাই না? এগুলো নিয়ে কথা বলা হচ্ছে। রেপ আমাদের কিন্তু আগে কোনো সময় ছিল না। আমি জানি না রেপ দিয়ে আমরা কতটুকু সাকসেসফুল হয়েছি। এখন যে ঘটনাগুলো আমরা শুনছি সবগুলো কিন্তু রেপের এগেনস্টে যাচ্ছে। তা আমি মনে করি এই ধরনের ফোর্স দরকার নাই। আপনার পুলিশটাকে যদি আপনি নিউট্রালাইজ করতে পারেন এবং র্যাপিড অ্যাকশন যদি পুলিশেই নিতে পারে, পুলিশের ভিতরেই নিতে পারে, কিন্তু পুলিশ যেভাবে পলিটিক্যালাইজ হয়েছে এটা খুবই ডিফিকাল্ট। এবং আর্মি যদি কোনো সময় যদি এই ধরনের যদি ডিজেভার মধ্যে কিছু করতে হয়, দে ক্যান ডু ইট। উই ডু নট নিড অ্যাকচুয়ালি সেপারেট অ্যাকচুয়ালি ফোর্স, উই নেভার হ্যাড ইট। এন্ড আমরা মনে করছিলাম এটা কিন্তু দে গোইং টু ডেলিভার সামথিং রিয়েলি ব্রিং গুড সেফটি সিকিউরিটি ফর দ্য পিপল। ইনস্টিড আমরা এখন যেগুলো শুনছি এগুলো আসলে লজ্জাস্কর এবং এগুলো ভয়ঙ্কর, এবং জাতির জন্য কিন্তু এটা ভয়াবহ একটা পরিস্থিতির স্বীকার করেছেন। শুধু আমার মনে হয় না যে উই নিড টু কিপ দিস ফোর্স। সো আমি আশা করি বর্তমান একটা জিনিস আমাদের যেটা করতে হবে এখন আর কি, যে অস্থায়ী সরকার যেটা আছে, যে এটা তো আসলে কেয়ারটেকার গভর্নমেন্ট, উই নিড টু গিভ রিয়েলি অ্যাম্পল অপরচুনিটি এন্ড দ্য টাইম টু দেম। জনগণের কোঅপারেশন ছাড়া হবে অল কাইন্ডস অফ আসবে। ডক্টর মোহাম্মদ নাকিবুর রহমান, আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। তারপর আমরা একটা মিনিট আপনার কাছ থেকে র্যাব এবং ডিজিএফআই, অর্থাৎ ডিজিএফআই কাজ তো হলো যে সামরিক গোয়েন্দাগিরি, তার বাইরে গিয়ে ক্যান্টনমেন্টের বাইরে গিয়ে তারা নানা কাজ করেছে, সেই তথ্যগুলো উঠে আসছে। এই দুটো বাহিনীর বিষয়ে আপনার বক্তব্য জেনেই আমরা আমাদের অনুষ্ঠান শেষ করবো। 1 মিনিট সময়। জি, আমি মাকবুর ভাইয়ের সাথে একমত যে র্যাবকে এখনো গুটিয়ে ফেলার সময় হয়েছে, কারণ ডেফিনেটলি র্যাব অ্যাজ এ অর্গানাইজেশন তারা গ্লোবাল ম্যাগনেক্সি অ্যাক্টের আন্ডারে স্যাংশনের মধ্যে হয়েছে। সুতরাং এই বাহিনীর যে বদনাম, এই বদনাম ঘুচানোটা এবং এটা যে উদ্দেশ্যে করা হয়েছিল সেই উদ্দেশ্য থেকে শুরু করে ইম্পিউনিটি এবং অ্যাকাউন্টেবিলিটির যে একটা সামঞ্জস্য সেটা না থাকার কারণে র্যাব ইজ নট সালভেজেবল। র্যাবকে বিলুপ্ত করাই আমি মনে করি। এবং ডিজিএফআই এরও যেই দুর্নামগুলো হয়েছে, আয়নাঘর থেকে শুরু করে যেই বিষয়গুলা, ডিজিএফআই কেউ ঢেকে সাজাতে। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর এবং ডক্টর মোহাম্মদ নাকিবুর রহমান। আপনাদের দুজনের মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করব। তার আগে আবারও আপনাদের কাছে আহ্বান জানাবো, সেটা হলো যে বন্যার্তদের সহযোগিতায় বাংলাদেশে TVN 24 নিউজ নেটওয়ার্ক যে ফান্ডটি গঠন করেছে সেটি
কিছুক্ষণ আগে আমার কাছে যে তথ্যটি পেয়েছি সেটা হলো এর মধ্যে $7,500 সেখানে আপনাদের সহায়তা জমা হয়েছে এবং এই সহায়তাটা আমরা খুব দ্রুত বাংলাদেশে আদ্দিন ফাউন্ডেশনের মাধ্যমে অলাভজনক একটি সংস্থা এটি বন্যার্তদের মাঝে বিতরণ করার ব্যবস্থা করা হবে। তাই যে যেখানে আছেন যার যার অবস্থান থেকে যে যতটা পারেন আমাদের TVN 24 নিউজ নেটওয়ার্কের এই ফান্ডে আপনার সহায়তা আহ্বান জানাচ্ছি, কারণ আপনার সহায়তা বেঁচে যাবে হাজারো মানুষের প্রাণ, লাখো মানুষের প্রাণ। বাংলাদেশে যারা বন্যার সঙ্গে লড়াই করছেন তাদের সহায়তা এগিয়ে আসার আহ্বান জানিয়ে আবারও শেষ করছি। ভালো থাকবেন। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।